বাংলাদেশ, যে ভূখণ্ডের শিরায় শিরায় মিশে আছে বাউল, পালাকার, বয়াতি আর সুফি সাধনার সুর, যে মাটিতে লালনের গান শুধু সঙ্গীত নয়, এক ধরনের দর্শন, এক ধরনের মানবিকতা। এসব বাউল, পালাকার, বয়াতি আর সুফি সাধকেরা এই দেশের ধর্মকে বইয়ের পাতার বাইরে নিয়ে এসে পাড়ায় পাড়ায়, মেলায় মেলায় মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলোর উপর হামলা কেন থামছে না? 2025 সালের 4 সেপ্টেম্বর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শুরু করে এখন পর্যন্ত দেশ জুড়ে অর্ধ শতাধিক মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুধু মাজার নয়, বাউল আসর, লালন ভক্তদের মিলন মেলা, এমনকি নাট্য এবং সাংস্কৃতিক আয়োজনে একের পর এক বাধার মুখে পড়েছে। বিচ্ছিন্ন কোনো সহিংসতা নয়, বরং একটি গভীর অস্থিরতার প্রতিচ্ছবি। সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক বাস্তবতা বদলেছে, কিন্তু বদলায়নি এক ভয়ঙ্কর ধারাবাহিকতা, ধর্মীয় ও সাংস্কৃতিক সাধকদের উপর আক্রমণ। পুলিশের তথ্য বলছে 4 আগস্টের পর থেকে অন্তত 40টি মাজারে 44টি হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি আঘাত এসেছে ঢাকা বিভাগে, 17টি মাজারে ভাঙচুর ও লুটপাট। এরপর চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও একই চিত্র, গ্রেফতার হয়েছে মাত্র 23 জন। বিশ্ব সুফি সংস্থার দাবি আরও বিস্তৃত। তাদের মতে দেশে 80টির মতো মাজারে হামলা হয়েছে। এই দুই পরিসংখ্যানের মাঝখানে দাঁড়িয়ে থাকা বাস্তবতা হলো, ঘটনার মাত্রা বাড়ছে, কিন্তু দায় নির্ধারণ এখনও প্রশ্নের মুখে। 5 সেপ্টেম্বর 2025 রাজবাড়ীর গোয়ালন্দ, তৌহিদি জনতার পরিচয়ে একদল লোক হামলা চালায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে। লুটপাট ভাঙচুরের পর ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে এনে আগুনে পোড়ানো হয়। এই ঘটনায় একজন নিহত হয়, আহত হয় আরও অনেকে। একটি কবর, একটি দরবার, একটি মৃতদেহ, সবই সহিংসতার আগুনে শেষ হয়ে যায়। 25 সেপ্টেম্বর 2025 সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। হালিম উদ্দিন আকন্দ, 70 বছর বয়স, তাকে ধরে তার জটা চুল জোর করে কেটে দিচ্ছে 3 জন। তিনি প্রতিরোধ করতে চেষ্টা করেছেন, কিন্তু পারছেন না। আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। শেষে অসহায় বৃদ্ধের কণ্ঠে বেরিয়ে আসে, আল্লাহ তুই দেখিস। এই একটি দৃশ্য শুধু একজন মানুষের নয়, একটি ঐতিহ্যের উপর অপমানের প্রতিচ্ছবি হয়ে ওঠে। 20 নভেম্বর 2025 ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় আবুল সরকারের ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনা ঘটে। 13 এপ্রিল 2026 তিনি জামিনে মুক্তি পান। 11 এপ্রিল 2026 কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর কোরআন অবমাননার অভিযোগে দরবারের পীর আব্দুর রহমান ওরফে শামীমকে হত্যা করা হয়। দরবার ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, প্রায় 20 লাখ টাকা। এই ঘটনা আরও একটি নতুন মাত্রা যোগ করে, ধর্মীয় অভিযোগকে কেন্দ্র করে প্রাণঘাতী সহিংসতা। যশোরে বাউল শিল্পীদের 2 দিনের সাধু সঙ্গের আসর ভণ্ডুল করা হয়। নারায়ণগঞ্জে বাউল গানের আসর বন্ধ করে বাদ্যযন্ত্র জব্দ করে পুলিশ। মানিকগঞ্জে প্রয়াত বাউল শিল্পীর স্মরণসভা স্থানীয় বাধায় বন্ধ হয়ে যায়। এছাড়া দেশ জুড়ে ছোট বড় বহু গানের অনুষ্ঠান বন্ধের ঘটনা ঘটে। একটি প্রশ্ন এখানে বারবার ফিরে আসে, গান কি এখন নিষিদ্ধ আতঙ্কের নাম? এসব হামলায় বেশিরভাগই ব্যবহৃত হয়েছে একটি পরিচিত নাম, তৌহিদি জনতা। কিন্তু এই নামে কোনো আনুষ্ঠানিক সংগঠন নেই। তাহলে প্রশ্ন আরও জোরালো হয়, কারা এই নামে কাজ করছে, কারা সংগঠিত করছে, নাকি এটি ছায়ার মতো অদৃশ্য কোনো নেটওয়ার্ক? এখন পর্যন্ত কোনো পরিষ্কার জবাব মেলেনি। এই পরিস্থিতিতে হাইকোর্ট বিষয়টি আমলে নিয়েছে। মাজার ও সাংস্কৃতিক সাধকদের উপর হামলার অভিযোগ তদন্ত করে 60 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে প্রশ্ন তোলা হয়েছে, রাষ্ট্র কেন সাংবিধানিকভাবে এই গোষ্ঠীগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলো? স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। এই ঘটনাগুলো শুধু ব্যক্তি বা স্থাপনার উপর আঘাত নয়, এটি বাংলাদেশের এক দীর্ঘ সাংস্কৃতিক ধারার উপর আঘাত। বাউল, ফকির, পালাকাররা কোনো রাজনৈতিক শক্তির প্রতিপক্ষ নন। তারা কোনো সংগঠিত আদর্শিক যুদ্ধও করেন না। তারা গান করেন মানুষের জন্য, জীবনের জন্য, বিশ্বাসের ভেতরের মানবিকতার জন্য। তারা ধর্মকে অস্বীকার করেন না, বরং ধর্মকে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেন। অথচ তথাকথিত তৌহিদি জনতা
সেটাকেই ধর্ম অবমাননার তকমা লাগিয়ে তাদের উপর চড়াও হচ্ছে। আজ প্রশ্নটা তাই শুধু আইন শৃঙ্খলার নয়, প্রশ্নটা আরও গভীর। আমরা কি আমাদের নিজের সাংস্কৃতিক শিকড়কে রক্ষা করতে পারছি? যে মাটিতে লালনের গান জন্ম নেয়, যে মাটিতে বাউলরা পথ হাঁটেন, যে মাটিতে সুফিরা ভালোবাসার কথা বলেন, সেই মাটিতেই যদি তারা নিরাপদ না থাকেন, তাহলে এই ঐতিহ্য কোথায় দাঁড়াবে? বাংলাদেশের ইতিহাস শুধু রাজনীতি নয়, এটি গান, দর্শন আর মানবিকতার ইতিহাস। আর সেই ইতিহাসকে আঘাত করলে তা শুধু একটি গোষ্ঠী নয়, পুরো জাতির স্মৃতিকে ক্ষতবিক্ষত করে। তাই এই প্রশ্ন এখন সময়ের সামনে দাঁড়িয়ে আছে। আমরা কি আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, নাকি নীরবতা দিয়ে তাকে হারিয়ে যেতে দেব?